মেঘ কোথায়? তাকে দেখছি না। তুলিকা কথা ঘোরানোর চেষ্টা করছে। আবার হয়তো কিছু একটা ঘটেছে, বুঝেও না বোঝার ভান করে মৌমিতা। বুঝেও বা কি করবে, পরিস্থিতি তো চেঞ্জ হবে না। মৃদু হাসি মৌমিতা বলল। হসপিটালে গিয়েছে, কল আসলো ইমার্জেন্সি পেশেন্ট আসছে। তিলাত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। তোমরা কথা বলো, আমি আঙ্কেলের কাছে যাচ্ছি। আর আম্মু, যাওয়ার সময় হলে আমাকে ডাকবে। উপন্যাস মাথা ঝাঁকিয়ে সায় দেয় তুলিকা। সাদিদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তিয়ানা এসে ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল। হাই পাপা। মেয়েকে দেখে চোখ মুখের কঠোর ভাব সরিয়ে নেয় সাদিদ। মুচকি হেসে বলল। হ্যালো প্রিন্সেস। আমরা কই যাচ্ছি পাপা? কোথাও যেতে চাচ্ছ? দুষ্টু হেসে বলল তিয়ানা। লং ড্রাইভে গেলে মন্দ হয় না, অনেক দিন যাই না। সাদিদ ড্রাইভ করতে করতে বলল। ওকে মাই প্রিন্সেস। একটা গল্প বলবে পাপা? হাসে সাদিদ। মেয়েকে একবার দেখে প্রফুল্ল হেসে বলে। কি গল্প শুনতে চাও প্রিন্সেস? তোমার আর মমের লাভ স্টোরি। মুখ ফ্যাকাশে হয়ে যায় সাদিদের। হাসার চেষ্টা করেই বলল। আমাদের তো কথা কেড়ে নিয়ে বলল তিয়ানা। আমি জানি তোমাদের রিলেশনশিপ ছিল বাবা। তুমি কি করে জানলে? তোমাকে একটা সিক্রেট বলবো বাবা, মমকে বলবে না? হাসে সাদিদ বলল। বলবো না। চোখ ছোট ছোট করে হাত বাড়িয়ে প্রশ্ন করল তিয়ানা। পাক্কা? সাদিদ হেসে মেয়ের সাথে হাইফাই করে বলল। পাক্কা। মমের ডায়েরি পড়ে জেনেছে পাপা। মমের ডায়েরি? উৎফুল্ল হয়ে বলল তিয়ানা। ইয়েস, ওখানে তোমার আর মমের ফার্স্ট টাইম ফার্স্ট ডেট সব লেখা আছে। মৃদু হাসে সাদিদ। তুলিকার ছোট থেকে স্বভাব ছিল স্পেশাল মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখা। সাদিদ গাড়ি থামায়, দুজনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে বসে। মজনু মিয়া তাদের দেখে হাসে। পান খাওয়া লাল দাঁত দৃশ্যমান হয় তার। হেসে বলল। স্যার, অনেক দিন পর আসলেন। বয়েন বয়েন, তিয়ানা মা ভালো আছো? দোকানের লাগোয়া কাঠের বেঞ্চিতে বসে তারা। তিয়ানা বসে একগাল হেসে বলল। ভালো চাচা, আপনি ভালো আছেন? ভালো আম্মু, অনেক দিন পর আইলা তোমরা। সাদিদ বলল। কাজের চাপ প্রিন্সের, পড়াশোনার জন্য আসা হয়নি। অনেক পর লং ড্রাইভে বের হলাম আমরা বাপ বেটি। বলে শব্দ করে হাসলো সাদিদ। সাথে যোগ দিল দোকানদার। প্রায় রাতেই ভালো না লাগলে সাদিদ তিয়ানাকে নিয়ে লং ড্রাইভে বের হয় এবং তা তাদের দুজনের সিক্রেট। তাদের দলে এই সময় অন্য কাউকে নেওয়া হয় না, শুধু দুজনে। তিয়ানা এই সময় তার পাপাকে মনের সব কথা বলে। মজনু মিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে তারা। মজনু মিয়া খুব মজার মানুষ, তাকে তিয়ানার খুব পছন্দের। গল্প শেষে চা খেয়ে গাড়িতে যায় তারা। তিয়ানা বলল। পাপা তোমাকে একটা সিক্রেট কথা বলার ছিল। সাদিদ হেসে বলল। এখনো বলনি, নতুন সিক্রেট নাকি? তিয়ানা মন খারাপ করে বলল। হ্যাঁ কি? পাপা, আই এম ইন লাভ। গাড়ি থামিয়ে ফেলে সাদিদ। হতবাক হয়ে যায় সে। বাবার থমথমে মুখ দেখে ভয় পেয়ে যায় তিয়ানা। শুকনো ঢোক গিলে সে। সাদিদ মেয়েকে ভয় পেতে দেখে হাসে। হেসে বলল। আমাকে কি হিটলার বাবা মনে হয়? তিয়ানার কথার মানে বুঝতে পেরে মাথা নাড়িয়ে না বোঝালো সাদিদ হেসে হেসে বলল। তাহলে মুখে কান্দ কান্দ বানিয়ে রেখেছো কেন? তিয়ানা কিছু বলে বাবার দিকে তাকিয়ে থাকে। সাদিদ বলল। কার প্রেমে পড়েছো? গলা শুকিয়ে যায় তিয়ানার। এবার কি বলবে? সে মেঘালয়কে ভালোবাসে। এটা জানলে পাপা কেমন রিয়েক্ট করবে? ছোট ছোট স্বরে বলল। মেঘ ভাইয়া পাপা। সাদিতের মুখের হাসি সরে গিয়ে থমথমে ভাব চলে আসে তার। কিছু না বলে ড্রাইভ করতে থাকে সে। তিয়ানা বাবার থমথমে ভাব দেখে ঘাবড়ে যায়। ভয় হচ্ছে তার। এরপর কি হবে চিন্তা হয় তিয়ানার। পাপাকে বলে সে ভুল করলো না তো? কিন্তু সে তো সব সিক্রেট, সব গুরুত্বপূর্ণ কথা পাপার সাথে শেয়ার করে। তাছাড়া এটা তো তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। দাঁত দিয়ে নখ ঘটে তিয়ানা। এটা তার বদ অভ্যাস বলা চলে। কোনো বিষয়ে চিন্তা হলে নখ খাওয়া তার অভ্যাস, এবং এই অভ্যাসের জন্য তাকে তুলিকা ও মেঘালয়ের কাছে অনেক মার খেতে হয়েছে ছোটবেলায়। যেখানে তার ভাইয়া পাপা তাকে কিছু বলতো না, সেখানে মেঘালয় সবসময় এক অদৃশ্য অধিকার খাটায় তার উপর। ভয় পেটে গুরুম গুরুম করছে তিয়ানার। ভয়ে ভয়ে ডাকলো। পাপা। সাদিদ কোনো উত্তর না দিয়ে ড্রাইভ করতে ব্যস্ত। নিরাশ তিয়ানা অসহায় কণ্ঠে বলল। আই এম সরি পাপা, আমি রিয়েলাইজ করছি এটা খুব খারাপ হয়েছে, কিন্তু
কিন্তু আমি বুঝতে পারিনি কি করে আমার মনে মেঘ ভাইয়াকে নিয়ে এমন ফিলিংস আসছে। আমি তো তাকে এক প্রকার সহ্যই করতে পারতাম না বাবা। সেখানে ভালোবেসে ফেলাটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড আর লজ্জাকর ব্যাপার। আমি নিজেই খুব হীনমন্যতায় ভুগছি বাবা। এখন যদি তুমিও। থেমে যায় তিয়ানা। গলা আটকে আসে তার। কান্নারা গলা ভেদ করে বের হয়ে আসতে চাচ্ছে। কান্না আটকানোর জন্য ঢোক গেলে তিয়ানা। গলা জ্বলে ওঠে তার। চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে অসহায় লাগছে তার। এমন আজব ফিলিংস কেন হলো তার? তাও মেঘালয়ের জন্য। আরও তো কত ছেলে ছিল হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট। কই তাদের জন্য তো কোনো ফিলিংস আসেনি তার মনে। মেঘালয়ের বেলায় কেন হলো এটা? খুব কি ক্ষতি হতো যদি এটা না হতো? আজ তার পাপা যখন মেনে নিতে পারেনি, মেঘালয় কখনো জানলেও মেনে নেবে না। উল্টো তাকে মেরে দেবে। এক সপ্তাহ যাবৎ পরিবারের কারোর সাথে কথা বলা বাদ দিয়েছে তিয়ানা। বিশেষ করে মেঘালয়ের সাথে কথা পর্যন্ত বলে না সে, এবং তার মুখোমুখিও হয় না। সেই ঘটনার পর সাদিত তাকে আর কিছুই বলেনি, বরং তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যা তিয়ানার জন্য খুব দুঃখজনক। পাপা তার বেস্ট ফ্রেন্ড, সেখানে যদি পাপাই তার সাথে কথা না বলে তবে তার বাড়ির থেকে কি লাভ? তাই বাড়িতেও খুব একটা থাকে না সে। দিনের বেশিরভাগ সময় ভার্সিটিতে কাটায় সে। ভার্সিটির পাশে লেকে পা ডুবিয়ে বসে আছে তিয়ানা। আজকাল মন ভালো থাকে না তার। সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও একটা চলে যেতে ইচ্ছে করছে। কষ্ট হয়, দুঃখ হয় তার। পাপাও বুঝলো না তাকে, তার অনুভূতিকে। সে কখনো মুখ ফুটে মেঘালয়কে তার অনুভূতির কথা জানাতে পারবে না, কারণ সে জানে মেঘালয় তাকে শুধু এবং শুধুমাত্র বোন ভাবে। বুকের ভেতর যন্ত্রণা হয় তিয়ানার। মনে হচ্ছে বুক পুড়ে যাচ্ছে। একটু পানি দরকার, সেখানে কেঁদে দেয় তিয়ানা। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তাকায়। অবন্তীকে পাশে বসতে দেখে কপাল কুঁচকায় তিয়ানা, তবে কিছু না বলে লেকের পানি দেখতে থাকে। তিয়ানা রাগ না করায় অবাক হয় অবন্তী, একটু বেশি অবাক হয়। সেই ঘটনার পর তিয়ানা তাকে সহ্য করতে পারত না। আজ পাশে বসায় তিয়ানা তাকে কিছু বলল না, অবাক করার বিষয়। তিয়ানাকে ভালো করে লক্ষ্য করে অবন্তীর চোখ মুখ ফুলে গেছে কেমন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানাকে উদ্দেশ্য করে বলল, তোর পাশে বসলাম, তার জন্য আমাকে বকবি না? না, তোর মন খারাপ? তেমন কিছু না। আমার কাছ থেকে লুকাচ্ছিস? তোর মুখ দেখে আমি তোর মনের কথা বুঝতে পারি। একটা প্রশ্নের উত্তর দিবি? কি বল? আমার সাথে অমনটা করছিস কেন? আমার সাথে বেইমানি করছিস কেন? তুই তো আমার বন্ধু ছিলি, কি করে পারলি সেটা করতে? আমি ভাবতে পারিনি তিনু এমন কিছু হবে। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করিনি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জান। তোর সাথে কি করে আমি বেইমানি করব বল? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না কখনো। 3 বছর পর আজ তিয়ানার খুব ইচ্ছে করলো অবন্তীর থেকে আসল কারণ জানতে, একটা সুযোগ তাকে দিতে। চোখের কোণের জল মুছে বলল অবন্তী, তুই তো জানিস শুভ ভাই আমার মামাতো ভাই। সে যখন বলল তোকে ভালোবাসে, সেটা তোকে জানাতে চায়। প্রথমে আমি তার কথায় গুরুত্ব দেইনি, কিন্তু শুভ ভাইয়া প্রায় আমাদের বাড়িতে আসতো, আমাকে অনেক রিকোয়েস্ট করতো। আমি ভাবতাম ভাইয়া হয়তো ফ্লার্টিং করছে, কিন্তু ভাইয়া সিরিয়াস ছিল। এমনকি তোর জন্য সুইসাইড অবধি করতে চাচ্ছিল। ছোট ছিলাম, বুঝতে পারিনি সেটা একটা চাল ছিল। ভাইয়ার কথা মেনে নি, তবে শর্ত ছিল তুই যদি ভাইয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট না করিস তাহলে আমার কিছু করার নাই। ভাইয়া একটা হোস্টেলে রুম বুকিং করে রুমটাকে সাজিয়ে নাকি কেক কেটে তোকে সারপ্রাইজ দেবে, তাই তোকে ওই হোটেলে নিয়ে এসেছিলাম। তোকে রুমে দিয়ে আসার পর আমার ফোন কল আসে, আমার ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ছুটে হসপিটাল চলে যাই। আমি কখনো বুঝতে পারিনি শুভ ভাইয়া তো নিচে নামবে। সেদিন তোর কাছে ফেরার আমার কোনো উপায় ছিল না তিনু। সেদিন হসপিটালে আমি পৌঁছানোর আগে আমার ভাইয়া মারা গিয়েছিল। কথা শেষ করে কাঁদতে থাকে অবন্তী। সব শুনে নির্বাক হয়ে যায় তিয়ানা। সেদিনের কথা ভাবলে আজও ভয়ে কেঁপে ওঠে তিয়ানা। অবন্তী তাকে রুমে শুভর সাথে একা রেখে যাওয়ার পর আর ফেরেনি। সে যখন শুভর করা প্রপোজ অ্যাকসেপ্ট না করে তাকে ফিরিয়ে দেয়, তখন সুযোগ পেয়ে শুভ তাকে মলেস্ট করার চেষ্টা করে। ঠিক সময়ে তিলাত চলে আসায় সে যাত্রায় তিয়ানা বেঁচে যায়। তিলাতের ফ্রেন্ড নাকি তিয়ানাকে হোটেলে যেতে দেখে তিলাতকে জানিয়েছিল।
সেদিন শুভকে মেরে প্রায় আধমরা করে ফেলেছিল তিলাত। সেদিনের পর ভয়ে একটা ট্রমার মধ্যে চলে যায় তিয়ানা। 17 বছর বয়সে অমন একটা বাজে ঘটনা তার কিশোরী মনে খুব বাজেভাবে দাগ কাটে। তবে সে সময়ে তিলাত তাকে আগলে নেয়। এমনকি আজ অবধি ওই ঘটনার কথা কেউ জানতে পারেনি। তিলাত কাউকে জানতে দেয়নি, আর না তিয়ানাকে জানাতে দিয়েছে। অবন্তীকে কিছু না বলে উঠে চলে যায় তিয়ানা। তিয়ানার যাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে ভারী শ্বাস ফেলে অবন্তী। রাত 8টা প্রায়। সারাদিন বাইরে কাটিয়ে বাড়ি ফিরেছে তিয়ানা। বাইক পার্ক করে বাড়িতে ঢুকে দেখে বাড়ি বিয়ে বাড়ির মতো সাজানো। বেশ অবাক হয় তিয়ানা। ড্রয়িং রুমে গিয়ে বাড়ির সবাইকে একজোট হয়ে বসে থাকতে দেখে আরও একবার অবাক হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে মাকে প্রশ্ন করল। আজ কি মাম্মা? তোমার বিয়ে? হোয়াট? বিস্মিত হয় তিয়ানা। তার বিয়ে সে নিজেই জানে না। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল। এসব মজার কোনো মানেই হয় না বাবা। আমি আমার ঘরে যাচ্ছি। মাম্মাম, আমাকে কেউ ডাকবে না, একা থাকতে চাচ্ছি। কথা শেষ করে নিজ ঘরের দিকে যায় তিয়ানা। তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাত বলল। আজ তোর বিয়ে, এটা সত্যি তনু? থেমে যায় তিয়ানা। রাগে শরীর জ্বলে ওঠে তার। রাত বিরেতে এসব কী ধরনের ফাজলামি হচ্ছে তার সাথে। পাশে থাকা ফুলদানির টপ ফেলে দেয় রাগে, চেঁচিয়ে বলল। হচ্ছেটা কি এসব? আমি এসব নিতে পারছিলাম ভাইয়া। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আমি সবে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার পুরো লাইফ পড়ে আছে, আমার একটা ক্যারিয়ার আছে। বিয়ের পরেও ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে? তিয়ানার মাথায় দ্বিগুণ রাগ উঠে যায়। দরজার অন্য পাশে থাকা ফুলদানি তুলেও ছুঁড়ে মারে ফ্লোরে। তবে বাসার সবাই তাতে নিশ্চুপ, যেন কিছুই হয়নি এমন ভাব বিরাজমান সবার মধ্যে। তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার। রেগে বলল। হচ্ছে কি এসব? মাম্মা, হচ্ছে কি এটা? মমিতাকে উদ্দেশ্য করে। বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা, তোমার ভালোর জন্যই বলেছেন তিনি। রাগে কান্না চলে আসে তিয়ানার। সবাই তাকে একই কথা বলে যাচ্ছে। আশেপাশে তাকায় তিয়ানা। না, মেঘালয়ের দেখা নেই। এখন কি করবে সে? নিজ পাপার উপর রাগ হয় তিয়ানের। যেখানে সে নিজের মনের কথা পাপাকে জানালো, জেনেও কেন এমনটা করছে পাপা? অসহায় চোখে অভিকের দিকে চেয়ে বলল। পাপা, সবার মতো তুমিও বলবে মেনে নিতে? মাম্মামকে যেখানে তার পড়াশোনার শেষের দিকে বিয়ে করেছো, সেখানে আমার সাথে কেন এরকম হচ্ছে? যা হচ্ছে সব মেনে নাও। আমরা তোমার খারাপ চাই না, তুমি খুশি হবে, সুখী হবে। অভিকের উত্তরে আশাহত হয় তিয়ানা। তুলিকার দিকে চেয়ে বলল। আম্মু, এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে? উত্তরের আশা না করে বলল তিয়ানা। ওকে, ফাইন। আমিও বলছি, আমি কোনো বিয়ে ঠিয়ে করব না। এটা আমার লাইফ, আর আমার লাইফ আমি কিভাবে লিড করব সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অ্যাডাল্ট পারসন, দরকার হলে আমি বাড়ি ছাড়বো। তাই বলছি, এই কাজী টাজি বিয়ে বিদায় করো। নিজের ঘরে চলে যায় তিয়ানা। সাদিদ তাকে উদ্দেশ্য করে বলল। তাহলে আমিও তুমি ত্যায্য সন্তান করব, আমি তাদের কথা দিয়েছি। সাদিদ রহমান নিজের কথার খেলাফ করে না। থমকে যায় তিয়ানা। মাথা ঘুরে ওঠে তার। সামান্য এক বিয়ের জন্য বাবা তাকে ত্যায্য সন্তান করার কথা অবধি বলল। মুখ ফুটে টু শব্দ বের করল না তিয়ানা। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পেছন ফিরেও সাদিদকে দেখেনি। সাদিদ ঠান্ডা স্বরে তুলিকাকে বলল। তিয়ানাকে রেডি করে নিয়ে আসো। নিজ ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা। কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে। কে সে, কি নাম, কিছুই জানে না সে। কাজে তখন বললেও কানে নেয়নি সে। তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে। পাশে বসা লোকটাকে দেখার বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছে তার জাগেনি। যেখানে সে নিজের পছন্দের সব কিছু করেছে তার লাইফের, সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না। কারোর সাথে এক বিন্দু কথাও সে বলেনি, শুধু একটা শব্দ কবুল বলা ছাড়া। দরজা খোলার শব্দে কেঁপে ওঠে তিয়ানা। তবে নিজের অবস্থান পাল্টায় না। আর না চক্ষু তুলে মানুষটিকে দেখে। দেখে কি হবে? যাকে চেনে না জানে না, কি করে তাকে মেনে নেবে সে? মেঘালয়কে ভুলে কান্না পায় তিয়ানার। তোর বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলি কি করে? কষ্টে মরে যায় অবস্থা তিয়ানার। এর মধ্যে হঠাৎ মেঘালয়ের কণ্ঠ শুনে বেকুব হয়ে যায় তিয়ানা। চোখ তুলে সামনের লোকটিকে দেখে মুখ হা হয়ে যায় তিয়ানার। মেঘালয় তার দিকে বামভ্রু উঁচিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে তাকায় তিয়ানা। মেঘালয়ের বিরহে ভুল দেখছে না তো? ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখে ভুল না। স্বয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়
যায় তিয়ানা। মেঘালয় মাথার পাগড়ি খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, স্ট্যাচু আছিস কেন? আমার জীবনে দেখিস নে, নাকি আমার নতুন রূপ বের হয়েছে? থতমত খেয়ে যায় তিয়ানা আমতা আমতা করে বলল, তুমি সত্যি মেঘ ভাইয়া? না, তোর বর। আমি কি স্বপ্ন দেখছি ভাইয়া? মেঘালয় তিয়ানার কপালে টোকা দিয়ে বলল। শুধু স্বপ্ন না, দিবা স্বপ্ন দেখছিস। হতবিহ্বল হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে এসব? কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয়। বিছানার উপর পা তুলে পায়ের কেটস খুলতে থাকে সে। ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতবম্ব কণ্ঠে চেঁচিয়ে বলল। ভাই আপনি আমার ঘরে কেন? আমার জামাই কই? তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয়। বিছানায় সোজা টান টান হয়ে শুয়ে পড়ল। তোর সামনে। আহাম্মক হয়ে যায় তিয়ানা, বলল। মানে? বলত, আমাদের কি বর লাগে নাকি? নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘর রোমান্স করে? থতমত খেয়ে যায় তিয়ানা, হতবাক হয়ে বলল। ভাইয়া আপনি আমার জামাই? ডান হাতের তালু দিয়ে কপাল ঠাকায় মেঘালয়, বলল। এই জন্যই তোকে আমি বিয়ে করতে চাইনি। বউ যদি কথা কথা ভাইয়া ভাইয়া করে, তাহলে বউ ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে। আমার বোন না, বউ চাই। আমার বাপ যে কেন বুঝলো না? মেঘালয়ের বকা আমলে নেয় না তিয়ানা। সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে। কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার। মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে, তাকে কেন জানানো হয়নি? মেঘালয় তার দিকে তিয়ানাকে একদৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পড় মেরে বলল। এই উজবুক। রাগ হয় তিয়ানার, রেগে বলল। ভাইয়া মেঘালয় আবার মারে তাকে। চক্ষু সহ পাকিয়ে তাকায় তিয়ানা। তাকে পাত্তা না দিয়ে বলল মেঘালয়। যতবার ভাইয়া ডাকবি ততবার মার খাবি। আমি নিজের বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না। এত ভদ্রলোক আমি নই। মেঘালয়ের মুখ থেকে বউ শব্দটা শুনে শিউরে ওঠে তিয়ানা। মেঘালয়ের দিক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায়, হঠাৎ লজ্জা লাগছে তার। মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল। তিনু, তুই কি লজ্জা পাচ্ছিস? মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার। মুখ কাচুমাচু করে ফেলে সে। মেঘালয় বলল। এইভাবে বসে না থেকে স্বামী সেবা কর। আমার পা টিপে দে তো। দুঃখী কণ্ঠে বলল মেঘালয়। কোনোদিন তো বোন হিসেবে এক গ্লাস পানিও গড়িয়ে দিসনি। এখন কপালে কি আছে কে জানে। এখন তো বোন থেকে সোজা বউতে চলে গেছিস। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে নিশ্চয়ই কোনো কালো জাদু করে আমি ফাঁসাইছস। তিয়ানা ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে। সে কখন ফাঁসালো? মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে শুয়ে থেকে উঠে আসন পেতে বসে সন্দেহে নিয়ে বলে। তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তেনু। তোর দৃষ্টি আমার ঠিক ভালো ঠেকছে না। জানিস তো এমন করে কারা চায়? যারা লুচ্ছু মেয়ে নিরীহ ছেলেদের দিকে তাকিয়ে থেকে তোদের চোখ দিয়ে ধর্ষণ করে। তোর দৃষ্টি আমার তেমন লাগছে। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয় থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে। পরক্ষণেই কিছু একটা ভেবে তার দিকে ফিরে ক্রূর হেসে বলল। আপনি তো আমার জামাই হন, মাত্র বিয়ে হয়েছে আমাদের। তো আমি আমার ভাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতেই পারি, তাতে আপনার কি? বলে ভ্রু নাচায় তিয়ানা। তিয়ানার বলা জামাই সম্বোধনে ঠোঁটের কোণে হাসি ফুটে মেঘালয়ের। ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয়, বলল। রাইট, ভেরি রাইট। তেনু রানী অবশ্যই তো জামাইকে দেখবে, তাতে আমার কি? তাহলে মেঘালয় তো তার বউকে নির্লজ্জের মতো দেখতে পারে। তিয়ানার দিকে ঝুঁকিয়ে তার দুটো সাইডে হাত রেখে বলল মেঘালয়। হতভম্ব হয়ে যায় তিয়ানা। ভয় ভয়ে মেঘালয়কে দেখে সে। মেঘালয় ক্রু হেসে বামভ্রু কুটি করে তার দিকে চেয়ে আছে। ভয়ে পিছিয়ে খাটের সাথে লেগে বসে তিয়ানা। তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্টু হাসে মেঘালয়, বলল। আজ মেঘালয়ের নতুন বউকে লাল শাড়িতে বসেছে, বেশ আবেদনময় লাগছে। মেঘালয় এখনও কথায় কেঁপে ওঠে তিয়ানা। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে পা গুটিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে তিয়ানা। হাসে মেঘালয়। হাসি থামিয়ে তিয়ানার ভীতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয় সে। বদ্ধ রোমে মেঘালয় হাসির ঝংকার শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার। বুক কেঁপে ওঠে তার। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তিয়ানা। মেঘালয় অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে। এগিয়ে যায় তিয়ানার দিকে। তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস নেয়, স্মেল নেয়। মেঘালয় এত কাছে আসাতে শ্বাস আটকে যায় তিয়ানার। মুঠোয় থাকা বিছানার চাদর খামচে ধরে সে। এ কেমন অনুভূতি তার, যে অনুভূতির তাড়নায় সে শ্বাস নিতে অবধি পারছে না। তিয়ানা থেকে সরে আসে মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার খোপা করে থাকা
কোমর অবধি লম্বা চুলগুলো খুলে দেয় সে। লাল জর্জেট শাড়ি গায়ে জড়ানোর সাথে খোলা চুলে অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে। তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলপাড় শুরু হয় তার। তবে চোখ সরায় না সে। বহু প্রতীক্ষার পর তার সামনে বধূবেশে বসে থাকা মেয়েটাকে নিজের নববধূ রূপে পেয়েছে সে। মেঘালয়ের সারা শব্দ না পেয়ে চোখ খুলে তিয়ানা। তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়। দুজনের চোখে চোখে মিলে যায়। মেঘালয়ের তুখোর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে তিয়ানার। আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে। এতদিন চেনা মেঘালয়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পাচ্ছে তিয়ানা।